গতকাল হাসনাত আবদুল্লাহর উপরে আক্রমণ হয়েছে। হাসনাত আবদুল্লাহ আমাদের এই বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে তরুণরা, তাদের মধ্যে একজন। এবং হাসনাত আবদুল্লাহর উপরে যেভাবে আক্রমণ গতকাল হয়েছে, সেই একই প্রকৃতির আক্রমণ আমার বিরুদ্ধে 2018 সালে কুষ্টিয়ার আদালতে হয়েছিল। আমারটা আরো বড় আকারে হয়েছিল, সেটা আপনারা সবাই জানেন। আমি নিজের সম্পর্কে খুব বেশি কথা বলতে পছন্দ করি না, আমি ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করি না বললেই চলে। তো হাসনাত আবদুল্লাহর উপরে যারা আক্রমণ করেছে, যে ফ্যাসিস্টরা আক্রমণ করেছে, সে একই ফ্যাসিস্টরা কিন্তু 2018 সালে আমার বিরুদ্ধে আদালত চত্বরে আক্রমণ করেছিল। সেদিন আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম। তো হাসনাত আবদুল্লাহ তিনিও বেঁচে গেছেন গতকাল। তার মানে বোঝা যাচ্ছে যে ফ্যাসিস্ট শক্তি এখনো বাংলাদেশে আছে। তো এই ব্যর্থতা কাদের, সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। তার আগে আমি দু একটি কথা বলে নিই, খুবই প্রাসঙ্গিক, খুব লম্বা করব না আমার বক্তৃতা। যে সেদিন যে আক্রমণ হয়েছিল আমার উপরে 2018 সালে, সেই আক্রমণের প্রধান নির্দেশদাতা কে ছিলেন? তিনি ছিলেন স্বয়ং শেখ হাসিনা। এবং কেন আমি বলছি, কিভাবে বলছি, তার প্রমাণটা একটু দিয়ে নিই আপনাদেরকে। যখন আমার উপরে আক্রমণ হচ্ছিল, সেদিনও ঘটনাচক্রে আবদুল্লাহ আমার সঙ্গে ছিলেন। তিনি লাইভ ফেসবুক করছিলেন আমার উপরে আক্রমণের সেই ছবি, যার জন্য সেটা এখনো আপনারা ইউটিউবে দেখতে পান, সেই আক্রমণের দৃশ্য। এবং আক্রমণ চলাকালীন তখন বিএনপি অফিসে, বিএনপির যে চেয়ারপারসনের অফিস গুলশানে, সেখানে সম্ভবত একটি তাদের দলীয় সভা চলছিল এবং সভায় সভাপতিত্ব করছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তো তাকে বলা হলো যে মাহমুদুর রহমানের জীবন বিপন্ন, আপনি একটু সরকারের সাথে কথা বলে দেখেন যে তাকে অন্তত বাঁচানো যায় কিনা। তিনি তৎকালীন সেই ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে ফোন করেছিলেন। ফোন করে তিনি যখন বললেন যে মাহমুদুর রহমানকে কি আপনারা মেরে ফেলবেন আজকে, তাকে তো বাঁচাতে হবে, আসাদুজ্জামান কামালের জবাব ছিল, এখানে আমার কিছু করার নেই, এটা উপরের নির্দেশ। তার মানে হচ্ছে আসাদুজ্জামান কামাল, যিনি ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী ছিলেন, তিনি স্বীকার করে দিচ্ছেন যে আমার উপরে আক্রমণের নির্দেশদাতা ছিল স্বয়ং শেখ হাসিনা, কাজেই সেখানে আসাদুজ্জামান কামালের কিছু করার নাই। দ্বিতীয় আরেকটি অভিজ্ঞতার কথা বলি আপনাদের জানার জন্য, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনার চেহারা চরিত্র জাতি বোঝা উচিত। আমার ধারণা জাতির সব অংশ এখনো বোঝে নাই, যে কারণে আমরা এখনো বক্তব্য দিতে গিয়ে শেখ হাসিনার আমলের সাথে অন্য আমলের তুলনা করি। আমরা বলি যে অন্য আমলেও মিডিয়ার প্রতি আক্রমণ হয়েছে। এটা যখন বলি আমরা, তখন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এক ধরনের লেজিটিমেসি দেই আমরা। এটা আমাদের স্মরণে রাখা দরকার। শেখ হাসিনার আমলের সঙ্গে কোনো আমলের তুলনা চলে না। এ ব্যাপারেও যদি আজও আমরা বুঝে না থাকি, তাহলে আমাদের শিক্ষার এখনো অনেক বাকি আছে, যে আশঙ্কা আসাদ ভাই ব্যক্ত করেছেন। তো শেখ হাসিনার আর একটা ঘটনা বলে রাখি আপনাদেরকে। আমার 39 দিন রিমান্ডের একটা পর্যায়ে শেষ দিন আমাকে ডিবিতে ডেকে নিয়ে যাওয়া হলো। আমি কিন্তু মাটিতে থাকতাম ডিবিতে, এবং ডিবির যে গারদে থাকতাম, সেই গারদে 30-35 জন আমরা গাদাগাদি করে থাকতাম। তো সেখান থেকে শেষ দিন হঠাৎ রাত্রি 12টার দিকে আমার ডাক পড়লো যে আপনাকে ডিসিডিবি ডেকেছেন। তো আমি গেলাম। যাওয়ার পরে ডিসিডিবি আমাকে বললেন যে এর মধ্যে আমার কিন্তু আয়নাঘর দেখা হয়ে গেছে, র্যাবের আয়নাঘর ঘুরে এসেছি আমি। তিনি বললেন যে আপনি, স্যারই বললেন, এটা খুবই আশ্চর্যজনক, স্যার বলেই বললেন, স্যার আপনি আমাদের উপরে হয়তো রাগ করেছেন আমাদের আচরণে, কিন্তু রাগ করবেন না, আমাদের উপরে যে নির্দেশ ছিল তার কিছুই আপনাকে আমি করি নাই। তো আমি বললাম কি নির্দেশ ছিল? তখন বললেন যে স্বয়ং শেখ হাসিনা জানতে চেয়েছেন যে আমাদের একটা বিশেষ চেয়ার আছে, যেই চেয়ারে খুব দ্রুত ঘোরানো হলে মানুষ বমি করতে করতে অজ্ঞান হয়ে যায়, কারণ এটা এত বেশি আরপিএম এ চেয়ার ঘোরে যে ওই চেয়ারে আপনি নরমাল থাকতে পারবেন না, কিছুক্ষণ পরে আপনি বমি করা শুরু করবেন। শেখ হাসিনা জানতে চেয়েছেন সরাসরি যে আমাকে ওই চেয়ারে ঘোরানো হয়েছে কিনা। এই হচ্ছে শেখ হাসিনার চরিত্র। আমরা যদি শেখ হাসিনার চরিত্র সম্পর্কে এবং ওই সরকারের চরিত্র সম্পর্কে কোনো ভুল ধারণার মধ্যে থাকি, সেই ধারণা এখনো
মিটে যাওয়া উচিত। তাহলে আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে বাংলাদেশে যাতে শেখ হাসিনা বা শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ আবার ফিরে না আসে। যে কথাটা আমার ছোট ভাই খলিলি খুব চমৎকার বলেছে, সে বলেছে যে ফ্যাসিবাদ এবং স্বাধীন গণমাধ্যম একসাথে চলতে পারে না। অ্যাবসলিউটলি কারেক্ট। একই কথা আসাদ ভাই ওনার মতো করে বলেছেন যে আমরা কি কিছুই শিখলাম? জুলাই বিপ্লব কি ব্যর্থ হয়ে গেল? জুলাই বিপ্লব ব্যর্থ না হলেও বিপ্লব ব্যর্থ হয় না, কোনো বিপ্লব ব্যর্থ হয় না। আজকে যে 5ই মের কথা আমি বললাম, যেদিন 5ই মেতে হত্যাকাণ্ড চালানো হয়েছিল সেদিন মনে হয়েছিল যে 5ই মের বিপ্লব ব্যর্থ হয়ে গেছে। 5ই মের বিপ্লব যে ব্যর্থ হয় নাই 2013 সালে, সেটা প্রমাণ করেছে, মাহফুজরা প্রমাণ করেছে সেটা 2024 সালের 5ই আগস্ট তাদের বিপ্লব সফল করার মধ্যে দিয়ে, যে 5ই মের বিপ্লব ব্যর্থ হয় নাই, আপাত দৃষ্টিতে মনে হয়েছে ব্যর্থ হয়েছে। সুতরাং যে জুলাই বিপ্লবও কোনোদিন ব্যর্থ হবে না, কিন্তু জুলাই বিপ্লবের যে স্পিরিট সেটা নিশ্চয়ই দুর্বল হয়ে গেছে। যদি দুর্বল না হতো তাহলে কালকে হাসনাত আব্দুল্লাহ আক্রান্ত হতো না। হাসনাত আব্দুল্লাহকে আক্রমণ করার সাহস কি করে পায় ফ্যাসিস্টরা? ফ্যাসিস্ট পতিত শক্তি সাহস পাচ্ছে মানে আমাদের মধ্যে ঐক্যের অভাব ঘটেছে, একতা চলে গেছে এবং ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিচ্ছে যারা এতদিন লুকিয়েছিল এই 8-9 মাস ধরে। তাহলে বর্তমান সরকারের দুটি কাজ অবশ্যই করতে হবে। একটি কাজ করতে হবে, যারা এই ফ্যাসিবাদ কায়েম করেছিল, যারা ফ্যাসিস্ট এই হত্যাকাণ্ড, এই অত্যাচারের মধ্যে জড়িত ছিল, তাদের বিচার করতে হবে। একটা বিচারের প্রসঙ্গে আবারও ব্যক্তিগত প্রসঙ্গে আমি চলে আসি খুব সিম্পলি। 2018 সালে আমার উপরে যে আক্রমণ হয়েছিল, সেই আক্রমণের নেতৃত্ব দিয়েছিল একজন সাংবাদিক নামধারী আওয়ামী লীগের নেতা, তার নাম বিপ্লব, এবং সেই বিপ্লব অ্যারেস্ট হয়েছে। তার জন্য আপনারা অ্যারেস্ট হয় নাই, সেই বিপ্লবের বিরুদ্ধে মামলা হয়েছে, অ্যারেস্ট হয় নাই। তার জন্য আজকে সাংবাদিক নেতারা মায়া কান্না করছেন। আপনি কার বিরুদ্ধে মায়া কান্না করছেন? তাহলে আপনারা যদি এই বিপ্লবের জন্য মায়া কান্না করেন, তাহলে আপনারা বলতে হবে আপনাদেরকে পাবলিকলি যে আমরা মাহমুদুর রহমানের উপরে 2018 সালের প্রাণঘাতী হামলা সমর্থন করি। এটা বলে আপনাদেরকে বিপ্লবের জন্য সমবেদনা দেখাতে হবে। এটা না বলে আপনারা সমবেদনা দেখাতে পারবেন না। কাজে আপনাদেরকে বলতে হবে, যারা যেসব পত্রিকা আজকে বিপ্লবদের জন্য মায়া কান্না দেখাবে যে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তাদেরকে গ্রেফতার করতে হচ্ছে, তাদেরকে বলতে হবে যে আপনারা ফ্যাসিস্টের সমর্থক। এটা যদি বলার নৈতিক সাহস আপনাদের থাকে, ওই সাহস নিয়ে আপনারা বক্তব্য দেবেন। আর এই সাহস না থাকলে আপনারা চুপ করে থাকবেন। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে বিচার। বিচারে দীর্ঘসূত্রিতা হচ্ছে, সরকার ব্যর্থ হচ্ছে, দীর্ঘসূত্রিতা হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে না। এই কারণেই এরা হাসনাত আব্দুল্লাহকে আক্রমণ করবার সাহস পাচ্ছে। কাজে এটার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকারে বসে আপনি দায় দায়িত্ব নেবেন না, এটা হতে পারে না। আমি বহু আগে একটা কথা বলেছিলাম, টার্কি থেকে ফিরে এসে কথা বলেছিলাম ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে, আইদার রুল অর কুইট। আপনি চেয়ারে বসেছেন, আপনাকে শাসন করতে হবে অথবা আপনাকে চলে যেতে হবে। এই দুটোর কোনো মাঝামাঝি পথ নাই। সেখানে পরিষ্কার আসাদ ভাই বলেছেন আপনার চলে যাওয়ার কোনো পথ নাই, কারণ বিপ্লব করে আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে। আজকে যে মা তার ছেলের জন্য কাঁদছেন, যে স্ত্রী তার স্বামীর জন্য কাঁদছেন, তাদের রক্তের উপরে আপনি ক্ষমতায় এসছেন। কাজে বিপ্লব সম্পন্ন করেই আপনাকে যেতে হবে, মধ্যপথে যাওয়ার আপনার কোনো সুযোগ নাই। এটা ডক্টর ইউনূসকে বুঝতে হবে। লাস্ট পয়েন্ট, ফান্ডামেন্টাল চেঞ্জের কথা বলছেন আসাদ ভাই। কেন বলছেন? কারণ আবারও খলিলির প্রসঙ্গে আমি ফিরে যাই, ফ্যাসিবাদ এবং স্বাধীন গণমাধ্যম একসাথে চলতে পারে না। তার মানে আবার যে ফ্যাসিবাদ আসবে না তার গ্যারান্টি কি আছে? আমরা কি রাজনীতিবিদদের সদিচ্ছার উপরে ছেড়ে দিব যে না না শেখ হাসিনা খারাপ লোক ছিল, সে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আমরা রাজনীতিবিদরা সবাই ভালো, আমরা করব না? এভাবে হবে না। দেয়ার মাস্ট বি এ সিস্টেম। সরকারের সিস্টেম হতে হবে, ফান্ডামেন্টাল চেঞ্জ হতে হবে, যার মাধ্যমে অন্য কোনো শেখ হাসিনা চাইলেও ফ্যাসিস্ট হতে পারবেন না। এটা না করা পর্যন্ত এই সরকারকে আমরা দায়ী করব। যদি এটা না করে এই সরকার বিদায় নেয়, তাহলে ফান্ডামেন্টাল চেঞ্জটা কি? সেই চেঞ্জের দিকে আমাদের তাকাতে হবে, যাতে করে এভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করে একই ব্যক্তি বা দল
বছরের পর বছর, যুগের পর যুগ, দশকের পর দশক তারা যাতে ক্ষমতায় না থাকতে পারে। কারণ এরা ভাবে যদি ক্ষমতায় থাকবে তাহলে ফ্যাসিস্ট প্রবৃত্তি মাথাচাড়া দিতে বাধ্য। উনি একটা কথা বলেছেন যে 51% ভোট না পেলে আপনি কিসের মেজরিটি পার্টি? তো পার্লামেন্টারি সিস্টেমে এটা সম্ভব না, এটা সম্ভব শুধুমাত্র প্রেসিডেন্সিয়াল সিস্টেমে। তাহলে কি আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেমের আলোচনা করব? কারণ সেখানে সম্ভব 51% করা। কিভাবে সম্ভব? আমি আপনাদেরকে টার্কির উদাহরণ দিই। তুরস্কে প্রেসিডেন্সিয়াল সিস্টেম, সেখানে প্রেসিডেন্ট পদপ্রার্থী তারা ইলেকশনে করেন, ধরেন 4 জন ইলেকশন করলো, প্রথম জন যদি 50%-এর উপরে ভোট না পান তাহলে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না। তাহলে কি হবে? প্রথম এবং দ্বিতীয় ব্যক্তি সেই দুজনের মধ্যে আবার প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং সেই প্রতিদ্বন্দ্বিতায় যিনি 51%-এর উপরে ভোট পাবেন তিনি প্রেসিডেন্ট হতে পারবেন। এটা শুধুমাত্র সম্ভব প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে। আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্সিয়াল পদ্ধতির সমর্থক, আমি এটার পক্ষে। আমি একটা পেপারও সম্প্রতি আমি আমার একটা সেমিনারে দিয়েছি, কিন্তু সরকারে এখন পর্যন্ত প্রেসিডেন্সিয়াল পদ্ধতি নিয়ে আমি কোনো আলোচনা শুনি নাই। সম্ভবত সরকার অপেক্ষা করে আছে পার্লামেন্টারি দলগুলো এই প্রস্তাব করে কিনা। কোনো পার্লামেন্টারি দলের কাছেও আমি প্রেসিডেন্সিয়াল পদ্ধতির কথা শুনি নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশে যদি ফ্যাসিবাদ আপনি বন্ধ করতে চান তাহলে 2 টার্মের প্রেসিডেন্সিয়াল পদ্ধতির বাইরে আর কোনো রাস্তা নাই। যে 2 টার্ম প্রেসিডেন্ট হবে এবং 2 টার্মের পরে আর প্রেসিডেন্ট থাকতে পারবেন না, তাকে চলে যেতে হবে আমেরিকার মতো। এবং প্রেসিডেন্টের সাথে পার্লামেন্টের ক্ষমতার একটা ভারসাম্য থাকতে হবে। এই ধরনের এটা আমার চিন্তা, আপনি একমত হতে হবে এমন কোনো কথা নাই। আপনারা দ্বিমত করতে পারেন, আপনারা কোনো বেটার আইডিয়া নিয়ে আসতে পারেন, কিন্তু একটা স্ট্রাকচার আমাদেরকে করতে হবে, এই সরকারকে করে যেতে হবে, যাতে করে শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ বাংলাদেশে আর আসতে না